ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স উইথ নেচার। দেখো ছাত্রছাত্রী বন্ধুরা, আজকের আমরা নতুন একটা বিষয় নিয়ে চলে এলাম। সেটা হলো মানুষের খাদ্য। এই অধ্যায় থেকে অধ্যায় 5, এখান থেকে যেসব ছোট প্রশ্ন হতে পারে সেই সব প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তবে এগুলো ছোট প্রশ্ন হলেও এগুলো অনেক বড় প্রশ্নের মধ্যেও এগুলো পড়ে যায়। ঠিক আছে, মানে এখান থেকে যে ধারণাটা পাবে সেখান থেকে তুমি দু নাম্বার 3 নাম্বার প্রশ্নের উত্তরও পেয়ে যাবে। কেন দুটো ছোটো প্রশ্ন নিয়ে একটা বড় প্রশ্ন করে দিল, সেটাও হতে পারে। সেই জন্য শুধুমাত্র ছোটো প্রশ্ন হিসেবে ভাববে না, এটা এখান থেকে মানে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এর আগে আমরা একটা ভিডিও এরকম 1 নম্বরের করেছিলাম, সেটাও তোমাদের ভালো লেগেছে, তোমরা সেটা দেখেছো। আর এই ভিডিওটা আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। তোমরা মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এটাও তোমাদের জন্য খুব ভালোই হবে। দেখো, এটা হচ্ছে দ্বিতীয় ভিডিও, ওই অধ্যায় থেকে এটা দ্বিতীয় ভিডিও। মানে লং ভিডিও দ্বিতীয়, শর্টস ভিডিও একটা আছে, সেটাও তোমরা দেখেছি। ঠিক আছে, সুতরাং তাহলে আজকের যে বিষয়টা সেই বিষয় নিয়ে চলো আমরা তাহলে শুরু করেছি। এখানে যেসব প্রশ্নগুলো আছে সেগুলো উত্তর তো করবো, তার সঙ্গে সঙ্গে জিনিসটা একটু বুঝিয়েও দেবো। মানে এখানে বোঝানোর খুব একটা বিষয় নেই যদিও, তবুও যেসব জিনিসগুলো মানে বলা দরকার আর কি, সেগুলো এখানে বলবো। চলো তাহলে শুরু করা যাক। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে, কি আছে যে ফ্যাট দেহ পরিপোষক না দেহ সংরক্ষক খাদ্য। ঠিক আছে, দেহ পরিপোষক না দেহ সংরক্ষক খাদ্য। দেহ পরিপোষক না দেহ সংরক্ষক। দেহ পরিপোষক বলতে যেগুলো কি, যে এই সব জিনিসগুলো মানে পরিপোষক, দেহ পরিপোষক খাদ্য কোনগুলো, মানে যেগুলো সাধারণত আমাদের শক্তি দেয়, যে খাদ্যগুলো খেলে আমরা শক্তি পাই, যদি আমরা এরকমভাবে বলি শক্তি পাই, সেগুলো হচ্ছে দেহ পরিপোষক খাদ্য। আর দেহ সংরক্ষক খাদ্য কি, এগুলো খেলে আমাদের শক্তি দেয় না, কিন্তু এগুলো আমাদের শরীরের জন্য প্রয়োজন। মানে দেখো নামটা দেখে বোঝা, সংরক্ষণ মানে আমাদের রক্ষা করে। ধরো আমরা শক্তি পেলাম, শক্তির পরে এবার যদি কোনো জীবাণু আক্রমণ করে, তখন কীভাবে আমরা সেটাকে রক্ষা করব? তাহলে নিশ্চয়ই আমাকে ওই ধরনের খাদ্যের প্রয়োজন। ঠিক আছে, সেগুলো কোন ধরনের খাদ্য? যেমন ধরো তোমার ভিটামিন, তারপর হচ্ছে খনিজ পদার্থ, এই খাদ্যগুলো যেসব খাবারে আছে, সেসব খাবার যদি আমরা খাই তাহলে এইগুলো আমরা পেয়ে যাব। তাহলে সেগুলোকে বলা হচ্ছে দেহ সংরক্ষক খাদ্য। আর দেহ পরিপোষক বললাম যেগুলো আমাদের শক্তি দেয়, সেটা হচ্ছে দেহ পরিপোষক খাদ্য। তাহলে ফ্যাটটা দেহ পরিপোষক না দেহ সংরক্ষক? ফ্যাটটা হলো আমাদের দেহ পরিপোষক খাদ্য, এখান থেকে আমরা শক্তি পাই। ঠিক আছে, শক্তি। তাহলে ফ্যাটটা হচ্ছে দেহ পরিপোষক খাদ্য। তারপরে কি, মানুষের শরীর গঠনে দরকারি 2টি খনিজ মৌলের নাম লেখো। তো এই খনিজ মৌল, অনেকগুলো খনিজ মৌল আছে, 5, 6টা 7টা আছে। মানে মেনলি দরকারি 6টা 7টার মতো আছে। ঠিক আছে, তার মধ্যে দুটো যেমন এখানে বলেছি, সেটা হচ্ছে সোডিয়াম, ক্যালসিয়াম। এটা আমাদের দরকারি, খুবই দরকারি। যে আমরা যে লবণে দেখেছো, সোডিয়াম ক্লোরাইড তো লবণের সংকেত, সেখান থেকে আমরা লবণ থেকে আমরা সোডিয়ামটা পাই। এছাড়া আরও অনেক সবজি, উদ্ভিজ্জ খাবার আছে, প্রাণীজ খাবার আছে, সেখান থেকেও আমরা সোডিয়াম পেতে পারি। সোডিয়ামের গুরুত্ব আছে। ক্যালসিয়াম তো জানা আমাদের হাড় গঠনের ক্ষেত্রেই মানে প্রধান একটা উপাদান, ক্যালসিয়াম আমাদের দরকারি। কারোর যদি ক্যালসিয়ামের ঘাটতি হয় তাহলে দাঁতের প্রবলেম হতে পারে, হাড়ের প্রবলেম হতে পারে, অনেক রকম প্রবলেম মানে হাড়ের দিক থেকে। আমাদের শরীরে মানে যা ওজন আমাদের, তার মধ্যে বেশিরভাগটাই মানে 90 থেকে 95 ভাগটাই হচ্ছে তোমার ক্যালসিয়াম। মানে হাড় আছে, মানে হাড়ের জন্য যেটা আমাদের যতটুকু ক্যালসিয়াম প্রয়োজন, মানে 90 ভাগটাই, দেহে যতটুকু ক্যালসিয়াম আছে তার 90 ভাগটাই হচ্ছে হাড় গঠনের জন্য ব্যবহৃত হয়। সুতরাং ক্যালসিয়ামের গুরুত্বটাই অনেক। এই হচ্ছে দুটো আমরা লিখেছি। এছাড়া আছে আয়রন আছে, তারপরে আয়রন মানে লোহা যেটা, তারপরে তোমার ফসফরাস আছে, ফসফরাসও ওই রকম অস্থি গঠনে সাহায্য করে। এছাড়া ওই বললাম আরও কয়েকটা আছে, এখানে দুটো চাওয়া হয়েছে এরকম। তোমরা ওই যে কটা সবগুলোই কিন্তু মনে রাখবে, এখানে এই দুটো বলেছি মানে দুটো বলবে তা নয়, ওগুলো দিতে পারে। ধরো 3 নাম্বার পড়লো, তখন 6টা দিতে হবে। ঠিক আছে, এইরকম বই আছে ওগুলো সব। আচ্ছা, তারপরে হচ্ছে দেখো, দানা শস্য ও কাঁচা লঙ্কাতে ভিটামিন বি কমপ্লেক্স পাওয়া যায়, এটা সত্য না মিথ্যা? দেখো, এটা হচ্ছে সত্য। দানা শস্য এবং কাঁচা লঙ্কাতে কিন্তু ভিটামিন বি কমপ্লেক্স পাওয়া যায়। বি কমপ্লেক্স মানে শুধুমাত্র একটা ভিটামিন নয়, কিন্তু এটা মনে রাখবে যদি না জানো, একটা ভিটামিন নয়, অনেক রকম ভিটামিন B1, B2, B12, এরকম অনেক রকম ভিটামিন মিলে ভিটামিন বি কমপ্লেক্স। ঠিক আছে, এটা মাথায় রেখো। তারপরে হচ্ছে যে তারপরে কি আছে, ভিটামিন সি
অঙ্কুরিত বীজ ও কাঁচা লঙ্কাতে পাওয়া যায়। এটা কি সত্য? হ্যাঁ, এটাও সত্য। অঙ্কুরিত যে বীজ, যেমন ছোলার বীজ, অঙ্কুরিত ছোলার বীজ, ঠিক আছে। আবার এখানে কাঁচা এই ভিটামিন সিটা পাওয়া যায় অঙ্কুরিত যে কোনো ধরনের বীজ। ছোলার বীজ হচ্ছে মেথি দানার বীজ, এখানে অঙ্কুরিত যদি হয় সেখান থেকে আমরা ভিটামিন সিটা পেতে পারি, ঠিক আছে। এবার হচ্ছে কোন ভিটামিনের অভাবে স্নায়ুর দুর্বলতা হয়? ভিটামিন অভাবে, এটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে স্নায়ুর দুর্বলতা, ঠিক আছে। এবারে বি কমপ্লেক্স, তোমাদের বই অনুযায়ী বি কমপ্লেক্স এখানে বলেছে। বি কমপ্লেক্স মানে কি, তোমার স্নায়ুর দুর্বলতা, সেটা ভিটামিন বি1 হতে পারে, বি12 এটা হতে পারে, কোনটা মেনলি কোনটা সেটা কিন্তু তোমরা পরে জানবে, ঠিক আছে। এখন যেহেতু তোমরা 7-এ পড়ো, এখান থেকে শুধুমাত্র ভিটামিন বি কমপ্লেক্স বললেই হবে উত্তরটা, ঠিক আছে। জলকে খাদ্য বলা হয় না কেন? জলকে খাদ্য বলা হয় কেন? দেখো, কারণ জল হচ্ছে তাপশক্তি উৎপাদন করে না, যেটা একটু আগে বললাম, শক্তি দেয় না, মানে তাপশক্তি, ঠিক আছে। তাপশক্তি আমাদের দরকার, জল কিন্তু সেই তাপশক্তিটা আমাদের দেয় না। জল খেলে আমরা যে শক্তি পাই, জল খেলে কি আমরা শক্তি, জল আমাদের খুব জল তেষ্টা পেলো, তখন কি জলটা আমরা পান করলাম, কিন্তু সেটা খেয়ে কি আমাদের খুব খিদে পেয়েছে, তখন যদি আমরা জল পান করি তাহলে তো আমাদের খিদে মিটবে না, ঠিক আছে। সেটাই, সেই জন্য জলকে আমরা খাদ্য বলি না, কিন্তু আমাদের জলটা প্রয়োজন। জলটা হচ্ছে প্রয়োজন আমাদের, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। তাহলে জলকে খাদ্য বলা হয় না, কারণ হচ্ছে এটাই, কারণ জল তাপশক্তি উৎপাদন করে না। এবার সামুদ্রিক লবণে আয়োডিন পাওয়া যায়, এটা সত্য? হ্যাঁ, সামুদ্রিক লবণেও আয়োডিন পাওয়া যায়। যেমন এখানে তোমাদের যে সাদা লবণটা যেটা খাও, সেটাতে যেমন আয়োডিন আছে, কিন্তু সাদা লবণটা এখন দেখা গেছে সাদা লবণটাতেও না খাওয়াই ভালো। সামুদ্রিক লবণ যেটা পাওয়া যায়, সন্ধ্যাব লবণ যেটা বলে, সেটা খাওয়া ভালো। এটা মনে রেখো, আমরা সাদা লবণটা খাই ঠিকই, কিন্তু এর অনেক ব্যাড আছে। শুধু আয়োডিন ছাড়া আর কোনো গুণ কিন্তু এর নেই, ঠিক আছে, এটা মাথায় রেখো। এবার হচ্ছে দুটো পাতার নাম লেখো যাতে আয়রন পাওয়া যায়। দুটো পাতার নাম লেখো যাতে আয়রন বা লোহা যেটাকে বলি পাওয়া যায়। সেটা হচ্ছে ফুলকপির পাতা, নিম পাতা। নিম পাতা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পাতা, সবুজ পাতা, মনে রেখো, সবুজ পাতা, মানে যেগুলো হলুদ হয়ে যায় এ পাতা না, সবুজ পাতাটা একদম কচি পাতা যাকে বলে, ঠিক আছে। সবুজ পাতা যেগুলো, ফুলকপির পাতা ও সবুজ পাতা, ওই সবুজ পাতাগুলোই হচ্ছে আয়রন পাওয়া যায়। তারপর হচ্ছে লোহার দুটো উদ্ভিজ্জ উৎসের নাম কি? আমলকি, বাদাম। আমলকিতে পাওয়া যায় আর বাদামে পাওয়া যায় লোহার দুটো উদ্ভিজ্জ উৎস, ঠিক আছে। উদ্ভিজ্জ উৎসের নাম কি? আমলকি, বাদাম। এবার দেখো যে একজন মানুষের ওজন 70 কেজি হলে তার দেহে কত পরিমাণ জল থাকে? 70 কেজি যদি ওজন হয়, তাহলে তার দেহে প্রায় 45 কেজি জল থাকে, ঠিক আছে। এবার তোমার দেহের কত ওজন সেই হিসাবে তুমি বুঝে নাও, পার্সেন্টেজ করলে, এটা পার্সেন্টেজ করলে কত পার্সেন্ট হবে বলো তো? 70 কেজি থেকে প্রায় 45, এখানে ঠিক আছে। তাহলে পার্সেন্টেজ করে দেখো কত কি, সেই পার্সেন্টে তোমার দেহের কতটুকু জল আছে তুমি বলে দিতে পারবে, ঠিক আছে। তোমার ওজনটা মাপবে, মেপে তারপর এই পার্সেন্টেজ করবে। ধরো এই পার্সেন্টেজটা করলে তোমার দেখবে আসবে 68 আমি ধরে নিচ্ছি 70% হয়েছে। তাহলে তোমার ওজন ধরো 60 কেজি, তার 60-এর 70% করলে যতটা হবে সেই অতটাই হচ্ছে তোমার দেহে জল থাকবে, ঠিক আছে। বোঝা গেল? এখানে যেমন 45 কেজি, 70 কেজি হলে 45 কেজি বলছে, প্রায় 45 বলছে, মানে 45-এর কাছাকাছি, 50-55 এরকম, ঠিক আছে, জল থাকে। তাহলে সেরকম যদি থাকে তাহলে তোমার দেহে কতটুকু জল সেটা বলে দিতে পারবে। এবার ধরো যে প্রশ্নটা আছে, দেহে ব্যবহৃত জলের দুটি উৎসের নাম লেখো। ব্যবহৃত জল, দেশের যে জলটা, মানে দেহের মধ্যে যে জলটা ব্যবহার করা, মানে যেটা আমরা পান করি যে জল, সেই জলের উৎসটা কি, কোথায় থেকে সেই জলটা আমরা পেতে পারি? দেখো, দুটো উৎস চেয়েছে। উৎসটা পানীয় জল হতে পারে, আর একটা কি, ফলের রস, ফল খেলেও সেখান থেকে আমরা জল পাই, ফল বা কাঁচা সবজি, ঠিক আছে, এগুলো যদি খাই, যে সবজিগুলো কাঁচা খাওয়া যায় সেগুলো যদি আমরা খাই, সেখান থেকেও জল পাই, ঠিক আছে। তারপরে ফসফরাসের দুটি উদ্ভিজ্জ খাদ্য উৎসের নাম লেখো। ফসফরাসের দুটি উদ্ভিজ্জ খাদ্য উৎসের নাম লেখো। সেটা হচ্ছে কি, উদ্ভিজ্জ খাদ্য উৎস হচ্ছে দানাশস্য আর মটরশুঁটি। দানাশস্য বলতে কোনগুলো বোঝা যায়? ধরো ছোলার বীজ, তারপরে বাদাম, এই দানাশস্যগুলো, এগুলোর মধ্যে থেকে আমরা পেতে পারি। তারপর মটরশুঁটি থেকে আমরা পেতে পারি। তবে কিন্তু এগুলো কিন্তু তোমাদের কাঁচা খেতে হবে। যেমন মটরশুঁটি যদি আমরা রান্না করে খাই, তাহলে কিন্তু আমি সেই ফসফরাসটা পাবো না, নাও পেতে পারি, মানে সেদ্ধ করলে সেটা চলে যেতে পারে, ঠিক আছে। সেই জন্য কাঁচা খাওয়াটাই ভালো, কাঁচা খেলে তবে কিন্তু তুমি এগুলো পাবে, এগুলো কিন্তু মাথায় রাখবে।
তারপরে কাঁচা বা সেদ্ধ করে খেলেও হয়, সেদ্ধ করে খাওয়া যেতে পারে। কিন্তু যদি আরও অন্য কিছু মিশিয়ে টাশিয়ে একেবারে তেল মাখিয়ে মানে টেস্টি করে যেটা খেয়ে যদি খাই, তাহলে কিন্তু তুমি ওগুলো পাবে না, কোনো উপকার হবে না। ক্যালসিয়ামের মতো অস্থির আরেকটি প্রধান উপাদানের নাম লেখো। ক্যালসিয়ামের মতো অস্থির আরেকটি প্রধান উপাদান, সেটা হলো কি, যেটা বলছিলাম, ফসফরাস। ফসফরাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ফসফরাস প্রয়োজন, যেটা ওই মটরশুঁটিতে পাওয়া যায়। এবার কিন্তু বাজারে গেলে, যদি তুমি বাজারে যাও, দেখবে মটরশুঁটিটা কিনবে, এটা কিন্তু ফসফরাস মানে অস্থি, তোমার হাড়, অস্থি বলতে কি হাড়টা মজবুত করবে, মানে হাড়ের গঠন সাহায্য করে, তাহলে মজবুত হবে। দুটো ফলের নাম করো যেগুলো মানবদের খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাওয়া আটকায়। মানে যেগুলো খেলে বুড়ো হয়ে যাওয়া আটকায়, মানে তাড়াতাড়ি বুড়ো হবে না। বুড়ো তো প্রত্যেকেই হবে, কিন্তু খুব তাড়াতাড়ি কেউ দেখবে তোমার বয়সটা কম, কিন্তু দেখতে মনে হয় যেন কত বয়স হয়ে গেছে, এরকম দেখবে অনেকের থাকে। তাদের যদি পাকা পেঁপে, তরমুজ, শুধু আমি এখানে দুটো না, আরও অনেক কিছু আছে, পাকা পেঁপে, তরমুজ, তারপরে টমেটো আছে, অনেক কিছু আছে, হলুদ আছে, কাঁচা হলুদ কিন্তু এগুলো আছে, আরও অনেক রইন যেসব ফলগুলো, সেই সব ফল খেলেই কিন্তু বুড়ো হয়ে যাওয়া, তাড়াতাড়ি বুড়ো হয় সেগুলো আটকায়। তারপরে হচ্ছে দুটো সবজির উদাহরণ দাও যেগুলো ফাইটোকেমিক্যালস পাওয়া যায়, ওই ফাইটোকেমিক্যালসগুলোই হচ্ছে তোমার বুড়ো হয়ে যাওয়া আটকায়। মানে ফাইটোকেমিক্যালস কোথায় থাকে, সেই সব অনেকগুলো ওরকম যেরকম বললাম, এই পাকা পেঁপে, তরমুজ, আরও অনেকগুলো আছে, ডালিম আছে, ঠিক আছে। যেমন এখানে বলছে দুটো সবজির উদাহরণ, সেটা কি বিট, গাজর, এগুলো তো খেলে তুমি তাড়াতাড়ি বুড়ো হয়ে যাওয়া আটকাবে। তারপরে হচ্ছে দুটো রঙিন ফলের উদাহরণ দাও যাতে উদ্ভিজ্জ রাসায়নিক, ওই একই জিনিস, ফাইটোকেমিক্যালস মানেই হলো উদ্ভিজ্জ রাসায়নিক। এখানে দুরকমভাবে প্রশ্নগুলো কেন রেখেছি, যাতে ফাইটোকেমিক্যালস বললে আবার যদি উদ্ভিজ্জ রাসায়নিক বলে, যাতে বুঝতে পারো যে ওগুলো একই, সেটা বলার জন্য আমি এই প্রশ্নগুলো রেখেছি তোমাদের, যে এই ধরনেরও প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে। একই প্রশ্ন করেছে, তুমি বুঝতে পারছো না, ফাইটোকেমিক্যালস পড়ে গেছি কিন্তু উদ্ভিজ্জ রাসায়নিক এসছে, ঠিক আছে, কেন, কিন্তু আমরা জানি তো ফাইটোকেমিক্যালস যা আর উদ্ভিজ্জ রাসায়নিক তাই। এবার শুধু এখানে কী বলেছে, আগেরটা বলেছে দুটো সবজির উদাহরণ, এবার বলছে দুটো রঙিন ফলের উদাহরণ। প্রত্যেকটা কিন্তু আমি ভাগ করে দিয়েছি, যাতে তোমাদের সুবিধা হয়, এই জিনিসগুলো তোমাদের মাথায় থাকে, এই ধরনের প্রশ্ন আসতে পারে, আর সেইগুলো আমরা পড়ে রাখবো এইভাবে, তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না। সেই রকম প্রশ্ন আমি কিন্তু রেখেছি তোমাদের জন্য। দুটো রঙিন ফলের উদাহরণ দিতে বলে, যেমন বললাম পাকা আম, বেদানা বা ডালিম বলতে পারি। কেউ বেদানা বলে, কেউ ডালিম বলে, আবার বলে বেদানা ডালিমের মধ্যে কিছুটা পার্থক্যও আছে, ঠিক আছে। যাই হোক না কেন, মানে রইন যেটা হয় আর কি, দানাগুলো রইন হয়, সেইগুলোই আর কি, সেইটা খেলে তোমার মানে তাড়াতাড়ি সেইগুলো হচ্ছে উদ্ভিজ্জ রাসায়নিক যৌগ। আর এইসব যেগুলো বললাম, পাকা পেঁপে, তরমুজ, বিট, গাজর, পাকা আম, বেদানা, তারপর দেখবে কালো হচ্ছে তোমার যে আঙুর, এইগুলো আঙুর, ঠিক আছে। এই সব জিনিসগুলো তোমাদের বুড়ো হয়ে যাওয়া আটকায়, তাড়াতাড়ি থেকে বুড়ো হয়ে যাওয়া আটকায় এগুলো। তারপর হচ্ছে দেহ সুস্থ রাখতে আপেলের বদলে কোন খাবার খাওয়া যেতে পারে। আপেলটা তো দামি হয় অনেকটা, দেখবে সবসময় আপেলের দামটা বেশি থাকে, তাহলে আমি আপেলের বদলে কী খাবো, যারা আমরা আপেল কিনতে পারছি না, তাদের ক্ষেত্রে আমরা কী খেতে পারি। সেক্ষেত্রে দেখো, সেক্ষেত্রে আমরা খেতে পারি পাকা পেঁপে, পাকা পেয়ারা, ঠিক আছে, পাকা পেয়ারা, কাঁচা পেয়ারা কে খেতে পারো, কিন্তু আপেলের বদলে যেটা যদি বলা হয়, তাহলে সেটা বলছে পাকা পেয়ারা হলে ভালো। তারপরে আরও আছে, ঠিক আছে, পাকা কুল আছে, এগুলো পাকা তোমার আমড়া আছে, এগুলো আপেলের বদলে খেতে পারো। তারপর হচ্ছে আয়রন টনিক, যারা আয়রন টনিক খায় তারা আয়রন টনিক না খেয়ে, সেখান থেকে ওইটা না খেয়ে তারা এটা খেতে পারো। এমন দুটি খাবার কী বলা হয়েছে, যেমন কাঁচা পেয়ারা, সজনে পাতা, যেমন আমরা সজনে ডাঁটা খাই না তরকারিতে, সজনে ডাঁটা যেমন খাই, সজনে পাতাটাও খুব উপকারী। মনে রেখো, সজনে পাতা যদি তুমি সকালে রস করে খেতে পারো, তাহলে তোমার কিন্তু খুবই উপকারী হবে, ঠিক আছে। সজনে পাতাটা খুবই কাজের জিনিস, সজনে পাতা। তারপরে কি আছে, তারপরে বলেছে জন্মের পর অনেক শিশুর চোখ টেরা হয় কোন খনিজ মৌলের অভাবে। জন্মের পর দেখবে কোনো শিশুর টেরা চোখ, এরকম তোমরা দেখে থাকবে আশেপাশে, সেটা হচ্ছে আয়োডিনের অভাবে হয়। শুধুমাত্র আয়োডিনের অভাব যে তা নয়, কিন্তু এখানে যেহেতু খনিজ মৌল জানতে চাইছে সেটা কোনটা, সেটা হচ্ছে আয়োডিনের অভাবে চোখ টেরা হয়। তারপরে প্রশ্নটা কি আছে, যে অ্যানিমিয়ার আরেক নাম কি। অ্যানিমিয়ার আরেক নাম হচ্ছে রক্তাল্পতা, মনে রাখবে, রক্তাল্পতা মানে অ্যানিমিয়াটা কি, রক্তটা কমে যায়, রক্তাল্পতা, রক্ত অল্প হয়ে যায়, ঠিক আছে। অ্যানিমিয়া রোগে রক্ত দিতে হয়। তারপরে হিমোগ্লোবিন কোষে অক্সিজেন না কার্বন ডাইঅক্সাইড সরবরাহ করে। হিমোগ্লোবিন হচ্ছে অক্সিজেন সরবরাহ করে, ঠিক আছে, হিমোগ্লোবিন অক্সিজেন সরবরাহ করে।
লোহিত রক্তকণিকা সংশ্লেষের উপাদান কী, মানে লোহিত রক্তকণিকা সংশ্লেষ মানে তৈরি হবে কিসের সাহায্যে আর কি, তার উপাদান কী, সংশ্লেষের উপাদান হলো ভিটামিন বি টুয়েলভ। ভিটামিন বি টুয়েলভ যত শরীরে হবে ততই আমরা লোহিত রক্তকণিকা তৈরি হতে পারবে। যদি ভিটামিন বি টুয়েলভ মারা যায় বা কমে যায় তাহলে কিন্তু লোহিত রক্ত তৈরি হবে না, তখন ওই অ্যানিমিয়া প্রবলেম দেখা দেবে। ঠিক আছে। লোহিত রক্তকণিকা হবে না, তখন হিমোগ্লোবিনও থাকবে না, হিমোগ্লোবিন না হলে অক্সিজেন প্রবাহ হবে না, আর যার ফলে অ্যানিমিয়া রোগ দেখা দিতে পারে। সেই জন্য লোহিত রক্তকণিকা, এখানে কী বলেছে, লোহিত রক্তকণিকার সংশ্লেষের উপাদান হলো ভিটামিন বি টুয়েলভ। ভিটামিন বি টুয়েলভটা থাকা দরকার, মানে সঠিক পরিমাণে থাকা দরকার। প্রাণীদের হিমোগ্লোবিন গঠনে সহায়তা করে কোন খনিজ মৌল? হিমোগ্লোবিন গঠন করে কে? আয়রন। আয়রনটা হচ্ছে হিমোগ্লোবিন তৈরি করে। ঠিক আছে, এটা মনে রাখবে, হিমোগ্লোবিন তৈরি করে হচ্ছে আয়রন। তারপরে প্রশ্নটা কী আছে, তারপর আছে দেখো, প্রশ্ন আছে প্রোটিন ও শক্তির অভাবে শিশুদের কোন রোগটি হতে পারে? সেটা হলো ম্যারাসমাস। ম্যারাসমাস, প্রোটিন ও শক্তির অভাবে যে রোগটা হতে পারে সেটা হলো ম্যারাসমাস। এবারে দেখো যে প্রশ্ন আছে, ধনে পাতা ও কুল যেটা বলা হয় কুলে ভিটামিন এ পাওয়া যায়, সেটা সত্য না মিথ্যা? এটা হলো সত্য। ধনে পাতা ও কুলে কিন্তু ভিটামিন এ পাওয়া যায়। ভিটামিন এর অভাবে অন্ধত্ব হতে পারে, সত্য না মিথ্যা? হ্যাঁ সত্য। ভিটামিন এ যদি অভাব ঘটে তাহলে অন্ধত্ব হতে পারে। শিশুদের অপুষ্টিজনিত দুটো রোগের নাম কি? ম্যারাসমাস ও কোয়াশিওর কোর। তারপরে বিএমআই কত হলে বেশি ওজন বলা হয়? কত বিএমআই হলে বেশি ওজন বলা হবে? সেটা হলো 25 থেকে 30। বিএমআই কি জানো তোমরা? তাও একবার বলে দিই। বিএমআই হচ্ছে ওজনটা হলো কেজিতে, আর উচ্চতা হলো মিটারে। ওজন বাই উচ্চতা স্কোয়ার, এটাকেই বিএমআই বলে। ঠিক আছে, বিএমআই সমান ওজন বাই উচ্চতা স্কোয়ার করলে যেটা পাবো সেটাই হচ্ছে বিএমআই। ঠিক আছে, তোমার ওজন ধরো 70 কেজি আর তোমার উচ্চতা ধরো 1.6 মিটার। ঠিক আছে, 70 কেজি 1.6 মিটার, তাহলে হবে 70/1.6 মিটারের হোল স্কোয়ার করলে যে মানটা হবে সেটাই হচ্ছে বিএমআই। আর সেই বিএমআইয়ের মান যদি 25 থেকে 30 থাকে তাহলে বলা হবে তোমার ওজনটা বেশি আছে, স্বাভাবিকের তুলনায় ওজনটা বেশি আছে। আর যদি 25-এর কম হয় তাহলে বলা হবে স্বাভাবিক আছে। আর যদি 30-এর বেশি হয়ে যায় তাহলে বলা হবে তুমি মোটা। 30-এর কাছাকাছি যদি হবে তাহলে বলা হবে তুমি মোটা হতে চলেছো, মানে মোটা। স্থূলত্ব তোমার মধ্যে চলে আসবে, স্থূলত্ব আর সম্ভাবনাটা বেশি। মোটা হলে কি অনেক রোগ হয় সেটা তোমরা জানো, কী হয়? যদি না জানো প্রশ্ন করবে, আমি কিন্তু সেই সম্বন্ধেও ভিডিও নিয়ে আসবো। আচ্ছা, এবার আসি যে পৃথিবীপৃষ্ঠের প্রায় কত ভাগ জলে ঢাকা? পৃথিবীপৃষ্ঠের মধ্যে কত ভাগ জলে ঢাকা? সেটা হলো 75 ভাগ, প্রায় 75 ভাগ। মানে পৃথিবীটা যতটা বড় তার 75 ভাগই হচ্ছে জল। ঠিক আছে, আর বাদবাকিটা স্থল, 75 ভাগই জল। পৃথিবীপৃষ্ঠে যত জল আছে তার কত ভাগ মিষ্টি জল? ওই যে 75 ভাগ জল আছে তার কতটা মিষ্টি জল বলছে, সেটা জানতে চাইছে। সেটা হলো প্রায় 3 ভাগ হলো মিষ্টি জল মাত্র। ঠিক আছে, যতটা জল আছে তার মধ্যে মাত্র 3 ভাগ জল আমরা পান করতে পারি, মিষ্টি জল যেটা। তারপরে এই দূষিত, সেজন্য মনে রাখবে এই যেসব জলগুলো টিউবকলতে যে জলগুলো পড়ে নষ্ট হতে দিও না, চেষ্টা করো যাতে কম নষ্ট হয়, এইরকম চেষ্টা করো। মানে অনেকে দেখবে কল খুলে চলে আসছে, যেগুলো ট্যাপ কল আছে, জল নিল কল খুলে চলে এলো, ঠিক আছে, বন্ধ করলো না। এই জিনিসগুলো করলে আমাদের একসময় দেখবে জলের অভাব পড়বে। তখন কী হবে? তখন জল ওই যে জলগুলো আছে সেই জলগুলো দূষিত জল যেগুলো আছে, যেগুলো মিষ্টি জল নয়, সেই জল থেকে আমাদের ফিল্টার করে জল আনতে গেলে জলের খরচটা বেড়ে যাবে। তখন সাধারণ মানুষ সেই জল অনেক দাম দিয়ে কিনতে হবে। ঠিক আছে, সেই জন্য এই চেষ্টা করো জল যাতে নষ্ট কম করা যায়। আর খাবার জল দিয়ে অনেকে দিয়ে কলে গিয়ে চান করছে, পুকুর আছে অথচ সেই খাবার জলের কলে চান করছে, মানে স্নান করছে আর কি। সেইগুলো করাটা কিন্তু বন্ধ রাখা উচিত, কারণ ওই সব জল কিন্তু আর পাওয়া যাবে না, সেটা কিন্তু মাথায় রেখো। সেই জন্য পুকুর যদি থাকে একটা গ্রামের দিকে পুকুর তো থাকেই, আর শহরের দিকে থাকে না, বাধ্য হয়ে সে তো কল থাকে। শহরের জল তো এমনিতেই আসে ট্যাপ কলের মাধ্যমে, সেটা আলাদা কথা। যাদের আমাদের গ্রামে বাড়ি যাদের, তাদের চেষ্টা করো পুকুর যাতে করার। এটা করলে কিন্তু সুবিধা হবে অনেক, এটা মাথায় রেখো। যাই হোক, আমার বলার কথা আমি বলে দিলাম, তোমরা যে যেমন পালন করবে কি না করবে সেটা তোমরা ভেবে দেখবে। আচ্ছা, এবার দূষিত জল ব্যবহারে কৃমি হতে পারে পান করলে কৃমি হতে পারে, এটা সত্য না মিথ্যা? দেখো, দূষিত জল, হ্যাঁ কৃমি হতে পারে,
যদি দূষিত জলে সেরকম দূষিত পদার্থ থাকে যেটা কৃমি হওয়ার উপযোগী, তাহলে কিন্তু কৃমি হতেই পারে, ঠিক আছে, এটা সত্য। তারপর মানুষের শরীরের ওজনের কত শতাংশ জল থাকে? শরীরের যত ওজন তার কত শতাংশ জল থাকে, যেটা আমি একটু আগেই বলছিলাম, 70 কেজি হলে প্রায় 45, সেটা করলে দেখবে ওই প্রায় 70 কেজি মানে মতো হবে, সেই তাই 70% মতো হবে, ঠিক আছে, প্রায় 70%, ঠিক আছে, মানুষের ওজনের 70%ই হচ্ছে জল। তারপরে ওজন হিসাবে জেলিফিশের জলের পরিমাণ কত? ওজন হিসাবে জেলিফিশ জলের পরিমাণ কত? জেলিফিশ হচ্ছে 95%, 95% জল থাকে, কিন্তু 95% জল থাকে। তারপর ওজন হিসাবে শশাতে কতটা? সেও 95% জল থাকে শশাতে কিন্তু বেশি ভাগ, অন্যান্য ফলেতে ওটা শশাতে বেশি জল থাকে। মানুষের শরীরে তরল রূপে থাকে এমন দুটো পদার্থের নাম কি? এমন দুটো পদার্থ হলো রক্ত আর লালা। লালা কোথা থাকে বলো তো? মুখে। রক্ত শরীরের মধ্যে ভিতরে, ঠিক আছে, তার রক্তনালী আর হৃৎপিণ্ড, শরীরের সব জায়গায় তো রক্ত থাকে। তাহলে রক্তটা হচ্ছে মানুষের শরীরে, সেটা হলো তরল পদার্থ, আর লালাটাও তরল পদার্থ। তারপর হচ্ছে মানব দেহের দুটো অঙ্গের নাম করো, লেখো, যেখানে জলের পরিমাণ ওজন হিসেবে যেখানে জলের পরিমাণ হচ্ছে 80%-এর বেশি। এটা কিন্তু ইংরেজিতে লেখা আছে 80%, বলা হচ্ছে 80%-এর বেশি, যে অঙ্গেতে জলের পরিমাণ কত? 80%-এর বেশি। নাম লেখো যেখানে ওজন হিসেবে জলের পরিমাণ 80%-এর বেশি আছে, ঠিক আছে, সেটা কোন কোন অঙ্গ? যেমন যকৃৎ, বৃক্ক। যকৃৎ, বৃক্কতে ওজন হিসাবে 80%-এর বেশি জল থাকে, ঠিক আছে, ওইসব অঙ্গগুলোতে। তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন, অস্থিতে ওজন হিসাবে জলের পরিমাণটা কত? অস্থিতে ওজন হিসাবে জলের পরিমাণটা কম আছে 31%। অস্থিতে কিন্তু সবথেকে কম, অস্থিতে জল থাকে সবথেকে কম, অস্থিতে হচ্ছে 31% জল থাকে। এবার দেখো, ত্বকে ওজন হিসাবে জলের পরিমাণটা কত থাকে? ত্বকে হচ্ছে 64%-এর মতো জল থাকে। তোমাদের এখানে বলি, এখানে যে পার্সেন্টেজগুলো আমি বলছি তোমাদের নতুন বইতে, এটা একটু পুরাতন বই কিন্তু তোমাদের সিলেবাসেরই বই, নতুন বইতে তোমার যারা 2025 বা 26 সালে যারা পড়ছো, মানে এখন তো 26 সালে, এই নতুন বই যেটা পাবে সেই বইতে একটু দেখে নেবে পার্সেন্টেজটা একটু চেঞ্জ হতে পারে, ঠিক আছে, এটা চেঞ্জ হতে পারে, সেই জন্য বইটা একটু মিলিয়ে দেখে নিও, এই পার্সেন্টেজগুলো এগুলো একটু চেঞ্জ হতে পারে। আচ্ছা, তারপর ফুসফুস ও মস্তিষ্কর মধ্যে কোথায় জলের পরিমাণ বেশি থাকে? ফুসফুস মস্তিষ্কের মধ্যে কোথায় জলের পরিমাণটা বেশি থাকে? সেটা হলো ফুসফুসে। ফুসফুস আর মস্তিষ্কের মধ্যে ফুসফুসে জলের পরিমাণটা বেশি থাকে। তারপর অস্থি পেশির মধ্যে কোন অঙ্গে জলের পরিমাণ বেশি থাকে? অস্থি আর পেশির মধ্যে কোথায়? সেটা হলো পেশিতে জলের পরিমাণ বেশি থাকে, অস্থির তুলনায় আর কি। হৃৎপিণ্ড ও বৃক্কর মধ্যে কোন অঙ্গে জলের পরিমাণ কম থাকে? হৃৎপিণ্ড আর বৃক্কের মধ্যে হৃৎপিণ্ডতে জলের পরিমাণ কম থাকে। তারপরে বৃক্ক, যকৃৎ ও হৃৎপিণ্ডকে জলের পরিমাণ অনুযায়ী ক্রমানুসারে সাজাও, মানে এইসব অঙ্গগুলোতে কোনটাতে বেশি কোনটাতে কম, এই রকমভাবে, মানে কোনটা কার থেকে বেশি বা কোনটা কার থেকে কম, এইভাবে আমরা সাজাতে বলেছি ক্রমানুযায়ী, ঠিক আছে, বেশি থেকে কম বা কম থেকে বেশি এরকম সাজানো। যেমন এখানে আমরা বেশি থেকে কম সাজিয়েছি, যেমন যকৃৎ সব থেকে বেশি, তারপরে তার থেকে কম হচ্ছে বৃক্ক, তার থেকে কম হৃৎপিণ্ড, ঠিক আছে, সেইভাবে সাজিয়ে তোমরা এইভাবে সাজাতে পারো। প্রথমে হৃৎপিণ্ড, তারপর বৃক্ক, তারপর যকৃৎ, মানে হৃৎপিণ্ড লেস দেন, বৃক্ক লেস দেন, আমি এখানে গ্রেটার দেন করে সাজিয়েছি, ঠিক আছে, যে ক্রম অনুযায়ী, এখানে তো ঊর্ধ্বক্রম বা অধক্রম কিছু পারে না, ক্রমানুযায়ী সাজাতে পারি, তাহলে আমরা যে কোনো ক্রম অনুযায়ী সাজাতে পারি, ঠিক আছে, ছোটো থেকে বড়ো বা বড়ো থেকে ছোটো। এবার রক্ত ও লালার মধ্যে কোথায় জলের পরিমাণ বেশি থাকে? রক্ত ও লালা, জলের পরিমাণ বেশি থাকে হচ্ছে লালাতে। লালাতে কিন্তু জলের পরিমাণ বেশি থাকে, রক্ত আর লালার মধ্যে লালাতে জলের পরিমাণটা বেশি থাকে। তারপর হচ্ছে সেরিব্রোস্পাইনাল তরল মানবদের কোন অঙ্গে থাকে? এটা হলো মস্তিষ্ক। সেরিব্রোস্পাইনাল তরল থাকে মস্তিষ্ক, ঠিক আছে, এটা হচ্ছে জল, এই তরল হিসাবে থাকে। চোখের জল কী হিসাবে থাকে? চোখে থাকে অশ্রু হিসাবে, ঠিক আছে, দেখবে কোনো কিছু পড়লে সঙ্গে সঙ্গে চোখ থেকে জল পড়ে, চোখে কোনো কিছু পড়লে দেখবে, ঠিক আছে, জল পড়ে। তারপরে জল পিত্ত হিসাবে মানবদের কোন অঙ্গে থাকে? সেটা হলো যকৃৎ, যকৃতে পিত্ত হিসাবে থাকে। তারপর অস্থি সন্ধিতে জল কী হিসাবে থাকে? পিচ্ছিল রস। অস্থি সন্ধিতে কীরকম থাকে? পিচ্ছিল রস হিসাবে থাকে, ঠিক আছে। তারপরে ম্যালেরিয়া বা নিউমোনিয়ার মতো রোগে ঘাম দিয়ে জল ছাড়ার সময় জল কী কাজ করে? যখন ঘাম দিয়ে জল ছেড়ে যায়, ঠিক আছে, দেখবে ম্যালেরিয়া রোগে যখন জ্বরটা ছেড়ে যায় তখন কী হয়, ঘাম দিয়ে জ্বরটা ছেড়ে যায়, মানে ঘাম দিয়ে যে জলটা চলে যাচ্ছে, মানে এখানে জলটা কী হিসাবে কাজ করছে? সেটা হলো তাপ পরিবাহক। জলটা কি তাপটা বার করে দিচ্ছে, ঘাম মানে শরীরের যে তাপটা সেটা ছেড়ে যাচ্ছে, মানে কি সেটা বাইরে বার করে দিচ্ছে জলটা, তাহলে এখানে জলের কাজ হচ্ছে কি তাপ পরিবাহক হিসাবে কাজ করে, ঠিক আছে।
তারপরে শরীরের কোথাও ওষুধ ইঞ্জেকশান দিলে, যখন আমরা ইঞ্জেকশান দিই, ইঞ্জেকশান দেওয়ার মানে কি, মানে ওষুধ তো ইঞ্জেকশানের মধ্যে নিয়ে ইঞ্জেকশান দেওয়া হচ্ছে, তাই বলছে ওষুধ ইঞ্জেকশান দিলে, সেটা কাটা ঘায়ে বা যে কোনো কেটে গেলে ইঞ্জেকশান যখন দেওয়া হয়, সেই কাটা ঘায়ে পৌঁছে যায় কী করে, সেই ইঞ্জেকশান দিলাম সঙ্গে সঙ্গে সেই ঘাটা আমার ঠিক হয়ে গেল। তারপর সেটা পৌঁছে যাচ্ছে কী করে, সেটা যাচ্ছে কি জলের মাধ্যমে, মানে জল মানে কি রক্তের মাধ্যমে, আমরা খাচ্ছি খেলে সে রক্ত, আর রক্তে জল আছে, জলে গিয়ে সেটা দ্রবীভূত হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে তারপরে তার মাধ্যমে চলে যাচ্ছে। তাহলে সেই যে এখানে সে জলের ভূমিকা তাহলে কী, এখানে জলের ভূমিকাটা হলো দ্রাবক হিসাবে, মানে জলে সেটা দ্রবীভূত হচ্ছে, সেই জন্য দ্রাবক হিসাবে কাজ করছে জল এখানে। তারপরে প্রশ্ন কী আছে, চোখে পোকা পড়লে চোখ থেকে জল বেরোয়, এখানে জল কী কাজ করে, ঠিক আছে, এখানে জলটা কী কাজ করে, এখানে কাজটা কী দেখো, এখানে জল বিক্রিয়ক হিসাবে কাজ করে। কেন বিক্রিয়ক হিসাবে, দেখো চোখে যখন জল পড়ে সঙ্গে সঙ্গে ও ভেবে, মানে চোখে যখন পোকা পড়ে সঙ্গে সঙ্গে পোকার থেকে এক ধরনের বিষাক্ত পদার্থ কিন্তু ওরা নির্গত করে দেয় সঙ্গে সঙ্গে, পোকাও সঙ্গে সঙ্গে, আর সেই বিষাক্ত পদার্থকে মোকাবিলা করার জন্য চোখও সঙ্গে সঙ্গে জল নিঃসৃত করে। জলে কী থাকে, জলেও বিভিন্ন ধরনের আমাদের রাসায়নিক পদার্থ, মানে ওই শত্রুকে মারার জন্য বিভিন্ন পদার্থ থাকে, আর এরা দুজন পরস্পরকে বিক্রিয়া করে ওদেরকে মেরে ফেলে, ঠিক আছে। এই হচ্ছে চোখ থেকে জল পড়ার কারণ, জল এই কারণে পড়ে যাতে ওদেরকে মেরে ফেলে। চোখ থেকে শুধু জল পড়ে, তোমরা আমরা শুধু অনেকে জানি জলও ও পড়ে কোনো ব্যাপার না, তার কারণটা এই চাই, ধুলো বালি যা পড়বে না কেন সঙ্গে সঙ্গে ও জল ফেলে দেয়, কারণ ধুলোর মধ্যেও তো অনেক কিছু জীবাণু থাকতে পারে, সঙ্গে সঙ্গে জল পড়ে যায়। জল পড়লে কী হয়, ওর সঙ্গে বিক্রিয়া করে সে তাকে মেরে দেয় পোকাটাকে, যার ফলে দেখ কিছুক্ষণ পরে তাকে ঠিক হয়ে গেছে, ঠিক আছে। এই জন্য চোখ থেকে জল পড়ে, মানে সেখানে তাহলে জলের ভূমিকাটা কি, বিক্রিয়ক হিসাবে কাজ করছে, মানে ওই পদার্থের সঙ্গে জল এর মধ্যে মিশে থাকা পদার্থটা সে বিক্রিয়া করছে, বিক্রিয়া করে তাকে মেরে ফেলছে, মেরে দিয়ে হচ্ছে, এটাই হচ্ছে জলের কাজ, তাই এখানে বিক্রিয়ক হিসাবে কাজ করছে। তাহলে এই ছিল তোমাদের 50টা প্রশ্ন এবং তার উত্তরগুলো, এবং যেখানে যেখানে বুঝে দেওয়ার সেগুলো আমরা তো দিলাম। তোমাদের আশা করি ভালো লাগবে ভিডিওটা, আর কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাতে পারো, লাইক দিয়ে বা কমেন্ট করে। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইবটা তোমরা করে নাও, এই ধরনের ভিডিও আমরা দিতে থাকবো, ঠিক আছে। আর তোমাদের কী ধরনের ভিডিও প্রয়োজন তোমরাও বলতে পারো কমেন্টে, তাহলে সেই রকমভাবে আমরা ভিডিও আপলোড করব, ঠিক আছে। আর তোমাদের কোনো টপিকের বিষয়ে জানতে চাও, বা সেই টপিকটা যদি তোমাদের প্রয়োজন হয় যে এই টপিকটার বিষয়ে একটু পড়ালে ভালো হয়, সেগুলোও বলবে, ঠিক আছে। তাহলে আজ এই পর্যন্ত, ভালো থেকো।